স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার। হিস্ট্রিপিডিয়ার পক্ষ থেকে আজকে তোমাদের জন্য একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসা হলো। তো এখানে আমরা ডাব্লিউবিসিএস এর হিস্ট্রি, কনস্টিটিউশন এবং জিওগ্রাফির ওপর 2000 সাল থেকে 2023 সাল অবধি প্রিলিমসে যত প্রশ্ন এসছে এই তিনটে সাবজেক্টের উপর সেগুলো আমরা এখানে আলোচনা করব এবং ধরে ধরে বা আমরা চেষ্টা করব যে এই ক্লাসগুলোতে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেগুলোর একটা ভালো এক্সপ্লেনেশন তোমাদের দেওয়া। তো মন দিয়ে সকলে ক্লাসটা করবে, আশা করি তোমাদের সামনের বিসিএস এক্সামের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সকলে মন দিয়ে ক্লাস করবে। তো ক্লাস শুরু করবার আগে তোমাদেরকে আরো একটা কথা যেটা আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে যে একদম নতুন প্রয়াস এবং একদম নতুন একটা চ্যানেল, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। পরবর্তীকালে তোমাদের জন্য আরো ভালো কন্টেন্ট বা আরো ভালো ক্লাস আমরা আনতে পারবো। প্রথম ক্লাস যেহেতু হয়তো কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলোকে সকলের কাছে অনুরোধ, সমস্ত শ্রোতাদের কাছে অনুরোধ, সেগুলোকে একটুখানি মার্জনা করে নেবে। তো চলো আজকের প্রথম প্রশ্নতে আমরা আসি। অনেকগুলো প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্নতে যেটা বলা হচ্ছে যে রিহালা ওয়াজ অথর্ড বাই, মানে রিহালা এই বইটি কে লিখেছিলেন। ঠিক আছে, তো আমাদের এখানে অপশন যেটা দেওয়া হয়েছে দেখো, আমাদের এখানে অপশন দেওয়া হয়েছে তোমার আল বিরুনি, ইবান বতুতা, বারানি, আবুল ফজল। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে তোমার ইবান বতুতা। ঠিক আছে, তো ইবান বতুতার ফুল মানে পুরো নাম হচ্ছে তোমার, আমি একটু বলে নিই, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবান বতুতা। ঠিক আছে, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবান বতুতা। ইনি একজন মরক্কান ট্রাভেলার ছিলেন এবং আমরা দেখতে পাই যে ইনি তোমার মোহাম্মদ বিন তুগলকের সময় আর কি ইনি ভারতবর্ষতে এসেছিলেন এবং সেই সময় আমরা দেখতে পাই যে দাক্ষিণাত্যে তোমার একটা নতুন ডাইনেস্টি গঠন হয়ে গেছে যেটার নাম হচ্ছে বিজয়নগর কিংডম। তো বিজয়নগর কিংডমে সেই সময় হরিহর ওয়ান আর কি রাজত্ব করছে। তো এটা একটু ভালো করে মাথায় রেখো, আমাদের এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ইনি মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন এবং একজন মরক্কান ট্রাভেলার ছিলেন। এটা একটু ভালো করে মাথায় রেখো। তো দেখো, তার পরবর্তী প্রশ্নতে আমরা আসবো। তো তার পরবর্তী প্রশ্নতে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে তোমার দ্য মুসলিম সন্ত অফ মিডিয়েভাল ইন্ডিয়া ওরশিপড বাই হিন্দু অ্যান্ড হিন্দু এবং মুসলিম, মানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের দ্বারাই তোমার পূজিত হতো এমন একজন মুসলিম সন্তের নাম। ঠিক আছে, তো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, এরকম ধরনের প্রশ্ন আসলে ফার্স্টেই আমাদের যেটা মাথায় রাখতে হবে, এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে আমাদের ভক্তি মুভমেন্ট থেকে করেছে। এবার ভক্তি মুভমেন্টে আমরা দেখতে পাই যে তোমার অনেক লিডার্স এসেছিলেন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন সাইড থেকে, তারা এসেছিলেন বা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে তারা এসেছিলেন। ঠিক আছে, তো এই লিডারদের একটা লিস্ট কিন্তু তোমাদেরকে কিন্তু করে রাখতে হবে। তোমরা যদি কমেন্টে জানাও, আমি তাহলে ভক্তি লিডার্সদের নিয়ে একখানা তোমাদেরকে একটা বিস্তারিত ক্লাস আমি ইউটিউবে দিয়ে দেবো। এবং মানে বিভিন্ন মানে ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চল, অর্থাৎ যেমন সাউথ ইন্ডিয়া, তারপর হচ্ছে নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, এইসব অঞ্চল থেকে যেসব মানে ভক্তি লিডার যারা ছিলেন তাদের ব্যাপারে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে, দেখে রাখো, কবির। ঠিক আছে, কবির, কবির সম্পর্কে আমি একটু বলে রাখি। কবির জন্মগ্রহণ করেছিলেন হচ্ছেন তোমার বেনারসে। 1440 খ্রিস্টাব্দের দিকে এনার জন্ম হয় এবং 1518 খ্রিস্টাব্দের দিকে ইনি মৃত্যুবরণ করেন। এবং আমরা দেখতে পাই যে ইনি একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ইনি ব্রট আপ হন বা ইনি বেড়ে ওঠেন হচ্ছেন একজন মুসলিম ফ্যামিলি থেকে। ঠিক আছে, তো এনার কিছু ইম্পর্টেন্ট তোমার কোটেশনও আছে, মানে ধর্মের দিক দিয়ে। যেমন হচ্ছে তোমার রাম রহিম এক হ্যায় নাম ধরা হে দো, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যে হিন্দুজ অ্যান্ড মুসলিম আর দ্য সেম পট অফ সেম প্লে। ঠিক আছে, এগুলো তো এই জায়গাগুলো একটুখানি মাথায় রাখতে হবে মানে কবির থেকে। এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই সেলিম চিশতি বলে যার নাম তোমরা দেখতে পাচ্ছ, ইনি সুফি একজন সন্ত ছিলেন। এবং এনার ব্যাপারে আমি কেন বলছি যে ইনি কিন্তু সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, এবং এনার নাম অনুযায়ী আমরা দেখতে পাই যে জাহাঙ্গীরের নাম কিন্তু দেয়া হয়েছিল সেলিম। এই জায়গাগুলো একটু ভালো করে মাথায় রেখো, তোমাদের এক্সামের জন্য এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।
চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। দেখো, সুলতান হু কল্ড আকবর অফ সুলতানেট। তো আহ সুলতানেটের আকবর কাকে বলা হতো, মানে এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে দিল্লি সুলতানেট, অর্থাৎ ভারতবর্ষে যখন মধ্যযুগের সূত্রপাত হচ্ছে, তো মুঘল ডাইনেস্টির আগে আমরা দেখতে পাই দিল্লি সুলতানেট কিন্তু ভারতবর্ষতে রাজত্ব করেছিল। এই দিল্লি সুলতানেটকে মানে দিল্লিকে কেন্দ্র করে এই সুলতানেটটা আর কি গড়ে উঠেছিল বলে এটাকে আমরা দিল্লি সুলতানেট বলবো। তো এই দিল্লি সুলতানেটে তোমার টোটাল 5টা ডাইনেস্টি রাজত্ব করেছিল। যেমন হচ্ছে তোমার স্লেভ বা মামলুক ডাইনেস্টি, তারপরে আসছে হচ্ছে তোমার খলজি ডাইনেস্টি, তারপরে আসছে হচ্ছে তোমার তুঘলক ডাইনেস্টি, তারপরে আসছে হচ্ছে শৈয়দ ডাইনেস্টি, তারপরে আসছে হচ্ছে তোমার লোধি ডাইনেস্টি। ঠিক আছে? তো এই ডাইনেস্টিতে মানে এই 5টা ডাইনেস্টিতে অনেক রুলারই তারা রাজত্ব করেছে ভারতবর্ষতে। তো এর মধ্যে কোন রুলারকে আকবর অফ সুলতানেট বলা হয়? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার ফিরোজ শাহ। ঠিক আছে? ফিরোজ শাহ তুগলককে তোমার হচ্ছে যে মানে আকবর অফ সুলতানেট বলা হয়। এবারে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই দিল্লি সুলতানেটের একজন সুলতানকে তোমার হচ্ছে যে আকবরের পূর্বসূরি বলা হয়। তার নাম হচ্ছে তোমার আহ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে তার রিলিজিয়াস টলারেন্সের জন্য তাকে কিন্তু আকবরের পূর্বসূরি বলা হয়। এটা একটু ভালো করে তোমরা মাথায় রাখবে। আর এখানে যাদের যাদের নাম আছে, এর মধ্যে ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ, ইনি ছিলেন স্লেভ ডাইনেস্টির রুলার, এবং এনাকে বলা হয় তোমার রিয়েল ফাউন্ডার অফ মানে দিল্লি সুলতানেট বা রিয়েল ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি এনাকে আমরা বলতে পারি, এবং এনার সময় থেকে ইকতা সিস্টেম চালু হয়েছিল। গিয়াসুদ্দিন বলবান, গিয়াসুদ্দিন বলবান ছিলেন হচ্ছেন তোমার মামলুক বা সেকেন্ড স্লেভ ডাইনেস্টির ফাউন্ডার। ঠিক আছে? এনার দুটো টাইটেল ছিল, জিল্লে লাহি এবং নাহাবাত ই খুদাই। তারপরে আসছে হচ্ছে তোমার আলাউদ্দিন খিলজি। খিলজি ডাইনেস্টির শ্রেষ্ঠ রুলার ছিলেন, এবং আমরা বলতে পারি যে এর দিকে তাকিয়ে যে এনাকে যদি আমরা তোমার দিল্লি সুলতানেটের শ্রেষ্ঠ রুলার বলতে পারি, তাহলে খুব একটা ভুল আমরা বলবো না, বা ভুল আমাদের হবে না। কারণ এনার সময় কিন্তু আমরা দেখতে পাই যে প্রচুর কাজ হয়েছিল, এবং মানে কাজের দিক দিয়ে যেমন তোমার হচ্ছে যে রেশনিং সিস্টেম, তারপরে হচ্ছে তোমার মার্কেট সিস্টেম, এগুলো চালু হয়েছিল এনার সময় থেকে। এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে এনার সময় কিন্তু তোমার হচ্ছে যে প্রথম আহ, এই দিল্লি সুলতানেট তোমার হচ্ছে যে সাউথ ইন্ডিয়াতে কিন্তু করে, মানে সাউথ ইন্ডিয়াতে কিন্তু নিজেদের রাজত্ব বিস্তার করে। এটা একটু ভালো করে মাথায় রাখবে। এবং আলাউদ্দিন খিলজির তৈরি একখানা স্থাপত্য তোমাদের বলে রাখি, যেটা তোমাদের এক্সামে খুব আসে, সেটা হচ্ছে তোমার আহ আলাই দরওয়াজা। ঠিক আছে? গেটওয়ে অফ কুতুব মিনার। এগুলো একটু মাথায় রাখবে, কুতুব মিনারের গেটওয়ে আলাই দরওয়াজা। তার পরবর্তী প্রশ্নটা আমরা আসি। দেখো, আমাদেরকে যেটা বলা হচ্ছে যে হু ইজ দ্য মুসলিম সুলতান রিগার্ডেড অ্যাজ জগৎগুরু। জগৎগুরু নামে কাকে আর কি তোমার হচ্ছে যে করা হতো? ঠিক আছে? আহ আমাদের এখানে যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে তোমার, দেখে রাখো, ইউসুফ আদিল শাহ। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হওয়া উচিত ইব্রাহিম আদিল শাহ টু। তো যেহেতু এখানে আদিল শাহ ডাইনেস্টির আর কেউ নেই, আমরা ইউসুফ আদিল শাহ করছি, তবে অ্যাকচুয়াল অ্যান্সার যেটা হবে একটুখানি জেনে রাখো সেটা তোমরা, যে ইব্রাহিম আদিল শাহ। এবার একটা জিনিস একটু তোমাদেরকে আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে দেখো, আকবরকে তোমার হচ্ছে তার প্রজারা কিন্তু একটা তোমার হচ্ছে যে দিয়েছিল, একটা কিন্তু তোমার হচ্ছে যে টাইটেল দিয়েছিল, একটা নয় দুটো টাইটেল দিয়েছিল। সেগুলো হচ্ছে তোমার জগদীশ্বরবা আর হচ্ছে তোমার দিল্লীশ্বরবা। তো এর সাথে কিন্তু আকবরের টাইটেলটা কিন্তু গুলিয়ে ফেলবে না। আকবরকে তাহলে তার প্রজারা কি নাম দিয়েছিল বা কি টাইটেল দিয়েছিল, তা মাথায় রাখবে, জগদীশ্বর বা দিল্লীশ্বর। এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবারে দেখো, আরেকজনের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে তোমার জয়নাল আবেদিন। তো এই জয়নাল আবেদিন ইনি কিন্তু ছিলেন হচ্ছেন তোমার আকবর অফ কাশ্মীর। এনাকে কিন্তু আকবর অফ কাশ্মীর বলা হতো। এটা একটু ভালো করে মাথায় রাখবে। হুম, আকবর অফ কাশ্মীর বলা হতো। আর আরেকটা জিনিস একটু বলে রাখি জগৎগুরু সম্পর্কে। আকবর একজনকে জগৎগুরু উপাধি দিয়েছিলেন। তিনি ছিলেন হচ্ছেন একজন জৈন সন্ত, যার নাম ছিল হচ্ছে তোমার হরি বিজয় সুরি। তো হরি বিজয় সুরি নামে একজন জৈন সন্তকে কিন্তু আকবর তোমার হচ্ছে যে এই জগৎগুরু উপাধি কিন্তু দিয়েছিলেন। এটা একটু ভালো করে মাথায় রাখবে।
তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। এবারে দেখো যে হিস্টোরিয়ানরা কোনো একটা হিস্টোরিক ঘটনাকে এ ট্রাম্প উইদাউট রেজাল্ট বলে ব্যাখ্যা করেছেন। এ ট্রাম্প উইদাউট রেজাল্ট, এটা কোন ঘটনা? তো এইটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে আরব কনকোয়েস্ট অফ সিন্ধ। সিন্ধে যে আরবদের যে কনকোয়েস্ট, সেটার আর কি আমরা সেটারই কথাকে এরকম ভাবে আর কি ব্যাখ্যা করা হয়েছে বা এই এপিথেট দেওয়া হয়েছে, এ ট্রাম্প উইদাউট রেজাল্ট। কেন এটা বলা হচ্ছে এবং কি ব্যাপারটা সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই সামান্য। 1712 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই মোহাম্মদ বিন কাসিম তোমার হচ্ছে যে এতে আক্রমণ করে, না ভারতের সিন্ধ প্রদেশে আক্রমণ করে। তখন সিন্ধ প্রদেশের রাজা ছিলেন হচ্ছেন রাজা দাহির সেন। তো 1712 খ্রিস্টাব্দে এই যুদ্ধতে, যেটাকে ব্যাটেল অফ আরোর বলবো আমরা, এই ব্যাটেল অফ আরোরে রাজা দাহির সেনের সাথে মানে এই মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ হয় এবং এই যুদ্ধতে রাজা দাহির কিন্তু পরাজয় লাভ করেন। তো এরপরে আমরা দেখতে পাই যে একটা আরব ডাইনেস্টি এই সিন্ধকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, কিন্তু মাত্র 67 বছরের মধ্যেই এই ডাইনেস্টি কিন্তু তোমার হচ্ছে যে লুপ্ত হয়ে যায়, অর্থাৎ 789 ওই 79 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ডাইনেস্টি ছিল। ঠিক আছে, তো এই জায়গাটা একটু মাথায় রাখবে। তো আরবরা ভারতবর্ষে কিন্তু আর ফার্দার কিন্তু কনকুয়েস্ট করতে পারেনি বা ভারতবর্ষে নিজেদের আর কিন্তু ফার্দার কিন্তু সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। তো যার জন্য এই আরব কনকুয়েস্ট অফ সিন্ধ, সিন্ধ কিন্তু সেই সময় একটা খুব ইম্পর্টেন্ট অঞ্চল ছিল ভারতের মধ্যে বা মানে ওয়েস্টের দিকে, ভারতের ওয়েস্টের দিকে একটা খুব ইম্পর্টেন্ট অঞ্চল ছিল, খুব সমৃদ্ধ অঞ্চল ছিল। কিন্তু এত একটা ইম্পর্টেন্ট অঞ্চল জয় করবার পরেও কিন্তু তারা ভারতে বিশেষ সুবিধা লাভ করতে পারেনি। তো যার জন্য আমরা বলতে পারি যে হিস্টোরিয়ান লেইন পোল এই ঘটনাটাকে, আরবদের যে সিন কনকোয়েস্ট, এই ঘটনাটাকে তোমার হচ্ছে যে এই ট্রাম্প উইদাউট রেজাল্ট বলে ব্যাখ্যা করেছে। এটা একটু মাথায় রাখবে। তার পরবর্তী কোশ্চেনেতে আমরা আসি যে ইবাদত খানা। এই ইবাদত খানা কি? এটা হচ্ছে হল ফর রিলিজিয়াস ডিসকাশন, এ হল ফর রিলিজিয়াস ডিসকাশন। এবারে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ইবাদত খানা কে তৈরি করেন। তোমাদের মধ্যে দেখো কম বেশি সকলেই মানে বলে দেবে যে এটা তৈরি করেছিলেন হচ্ছেন তোমার আকবর। এটা একটা তোমার প্রেয়ার হাউস আমরা বলতে পারি। ঠিক আছে, প্রেয়ার হাউস। এবং কত খ্রিস্টাব্দে এটা গঠন হয়েছিল? না 1575 খ্রিস্টাব্দে আকবর এটা গঠন করেছিলেন। কোথায়? ফতেহপুর সিক্রিতে এটা গঠন করেছিলেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তো ফতেহপুর সিক্রিতে 1675 খ্রিস্টাব্দে আকবর এই প্রেয়ার হাউস বা এটা রিলিজিয়াস ডিসকাশনের একটা হল হিসাবে এটা কি গঠন নাম দেওয়া হয়েছিল ইবাদতখানা, এবং ফতেহপুর সিক্রিতে এটা গঠন হয়েছিল। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, মানে বিশেষ করে সালটা। আচ্ছা, দস্তক কি? দস্তক এটা একটু ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে। দস্তক হচ্ছে তোমার মানে পারমিশন টু ট্রেড উইদাউট ট্যাক্স। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। দস্তক হচ্ছে তোমার পারমিশন টু ট্রেড উইদাউট ট্যাক্স। আমরা দেখতে পাই যে যখন ফারুক শিয়ার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যখন ফারুক শিয়ার তোমার হচ্ছে যে বাংলাতে তোমার করবার আর কি অধিকার দেন, আর কি বাণিজ্য করবার অধিকার দেন উইদাউট ট্যাক্স, এটাকে কিন্তু আমরা দস্তক বলবো, যেটাকে আমরা ফারুক শিয়ারের ফরমান নামে জানি। ঠিক আছে, তাহলে দস্তক মানেই তোমাদেরকে রাখতে হবে হচ্ছে পারমিশন টু ট্রেড উইদাউট ট্যাক্স। এর একটু ভালো করে মাথায় রাখতে। তারপরেরটা দেখো যে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন ওয়াজ পেন্ট বাই, তো মাথায় রাখবে এটা হচ্ছে তোমার হরিসেন অ্যান্সার হবে। ঠিক আছে, হরিসেন। এবং এই এলাহাবাদ এই পিলার বা এর সাথে আমরা দেখতে পাই তিনটে ডাইনেস্টি আর কি যুক্ত আছে। একটা হচ্ছে মৌর্য ডাইনেস্টি, একটা হচ্ছে তোমার গুপ্ত ডাইনেস্টি এই সমুদ্রগুপ্তের সময় হরিসেন, আরেকটা হচ্ছে তোমার মুঘল ডাইনেস্টি। এই তিনটে ডাইনেস্টি কিন্তু এই এলাহাবাদ পিলারের সাথে কিন্তু যুক্ত আছে, এটা একটু ভালো করে মাথায় রাখবে, তোমাদের মাঝে মাঝে এক্সামে আসে। এলাহাবাদে মৌর্য ডাইনেস্টি অশোক, তারপরে হচ্ছে তোমার গুপ্ত ডাইনেস্টি সমুদ্রগুপ্ত, এটা তোমরা সকলেই জানো। আর আরেকটা হচ্ছে তোমার মুঘল ডাইনেস্টি তোমার জাহাঙ্গীর, এনারা কিন্তু এর সাথে যুক্ত। এই তিনটে ডাইনেস্টির
যোগ কিন্তু আমরা এই এলাহাবাদের সাথে দেখতে পাই বা পিলারের সাথে। আচ্ছা, তারপরে দেখো, দ্য মিডিয়াল ইন্ডিয়ান ব্রাহ্মণ স্পিরিচুয়াল লিডার হু হ্যাড হিন্দু অ্যান্ড মুসলিম অ্যাজ হিজ ডিসাইপল। তো এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে, দেখো, চৈতন্যদেব। চৈতন্যদেব একজন ইন্ডিয়ান আর কি তোমার হচ্ছে যে ব্রাহ্মণ স্পিরিচুয়াল লিডার ছিলেন, যার কিন্তু হিন্দু এবং মুসলিম দুজনই তোমার হচ্ছে যে ডিসাইপল ছিল। এবারে এই এর সম্পর্কে আমি একটু বলে দিই, চৈতন্যদেবের সম্পর্কে বলে দিই আমি একটু, তোমাদের সুবিধা হবে। দেখো, চৈতন্য মহাপ্রভু মনে করা হয় যে উনি 1486 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি মৃত্যুবরণ করেন হচ্ছেন 1538-39 খ্রিস্টাব্দের দিকে। ঠিক আছে। এবং উনি ছিলেন হচ্ছেন একজন ইস্ট ইন্ডিয়ান তোমার হচ্ছে যে ভক্তি লিডার, এবং ওনার আসল নাম ছিল হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। ঠিক আছে, বিশ্বম্ভর মিশ্র। আর প্লেস অফ সালভেশন কোথায় ওনার? না, গয়া, মাথায় রাখবে। আর চৈতন্য ভগবত যিনি লিখেছিলেন, এইটাও তোমাদের এক্সামে আসে, আমি বলে দিচ্ছি, চৈতন্য ভগবত যিনি লিখেছিলেন চৈতন্যদেবকে নিয়ে বই একটা, বৃন্দাবন দাস। তো এই জায়গাটা মাথায় রাখবে। এবং আমরা দেখতে পাই যে ওনার কিন্তু ডিসাইপল বা ওনার শিষ্যরা কিন্তু হিন্দু সম্প্রদায়, মুসলিম ধর্মের ধর্মাবলম্বী, দুই ধর্মাবলম্বী মানুষরাই কিন্তু ওনার শিষ্য ছিলেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে, দেখো, অঙ্কর ভাট টেম্পল। বলা হয় এটা হচ্ছে তোমার পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দির, হ্যাঁ, বৃহত্তম বিষ্ণু মন্দির, এবং এটি বর্তমানে তোমার হচ্ছে যে কম্বোডিয়ায় অবস্থিত। আর তোমার এটা যিনি তৈরি করেছিলেন তার নাম ছিল হচ্ছে, আমাদের কাছে এটাই জানতে চেয়েছে, সূর্য বর্মন। সূর্য বর্মন ছিলেন হচ্ছেন তোমার শৈলেন্দ্র ডাইনেস্টির আর কি রাজা, শৈলেন্দ্র ডাইনেস্টির রাজা। এবং অঙ্করভাট টেম্পলটা কিন্তু উনি কিন্তু তৈরি করেছিলেন, এবং এই অঙ্করভাট টেম্পলটা কিন্তু একটা হিন্দু মানে বিষ্ণু মন্দির ছিল। ঠিক আছে, এটা একটু ভালো করে তোমরা একটুখানি কিন্তু মাথায় রাখবে। আরেকটা যে জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এটা কিন্তু কম্বোডিয়ায় অবস্থিত অঙ্করভাট। শৈলেন্দ্র ডাইনেস্টি, সূর্য বর্মন এটা তৈরি করেছিলেন। আচ্ছা, চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। দেখো, দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার আমরা কাকে বলতে পারি? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য। এবারে যদি এখানে যদি আরেকটা প্রশ্ন তোমাদেরকে করে দিত, হিস্টোরিক্যাল এম্পারার যদি বলা হয় যে হিস্টোরিক্যাল এম্পায়ার বিল্ডার অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার বিল্ডার অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হতে হচ্ছে মহাপদ্মনন্দ। কারণ মহাপদ্মনন্দের সময় থেকেই কিন্তু আমরা দেখি, অবশ্য তার আগে তোমার শিশুনাথ ডাইনেস্টি বা তোমার হর্ষঙ্ক ডাইনেস্টি যারা ছিলেন তাদের সময়ও মগধ একটা মানে ষোড়শ মহাজনের মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট একটা তোমার, অন্যতম না মানে বলতে পারি খুবই ইম্পর্টেন্ট একটা তোমার হচ্ছে জনপদে পরিণত হয়েছিলেন। কিন্তু মহাপদ্মনন্দের সময় আমরা দেখি যে এটা কিন্তু একটা সাম্রাজ্য বা ভারতবর্ষের একটা অন্যতম বৃহৎ সাম্রাজ্যে পরিণত হওয়া শুরু হয়। এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে আমরা বলতে পারি ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, কারণ ইনার সময়ে আমরা দেখতে পাই যে পুরো ভারতবর্ষকে ইনি কিন্তু একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। ফার সাউথের কিছু কিংডম বাদ দিয়ে পুরোটাকেই উনি প্রায় নিজেদের সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন, বা মৌর্য ডাইনেস্টি বা মৌর্য সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। তো এই জায়গাগুলো মাথায় রাখবে, খুব ছোট ছোট জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। আচ্ছা, এরপরে চলে এসে হচ্ছে ইন্ডিকা। এই বইটি কে লিখেছিলেন? ইন্ডিকা লিখেছিলেন হচ্ছেন তোমার মেঘাস্তিনী, সেটা তোমরা সকলে জানো। এবার ইন্ডিকাতে মেঘাস্তিনিস তোমরা এটাও জানো যে যখন সেলুকাসের সঙ্গে যখন চন্দ্রগুপ্ত মৌর্যের যখন 305 বিসিতে যখন যুদ্ধ হয়, সেই সময় আমরা দেখতে পাই যে সেলুকাস পরাজিত হয়, এবং সেলুকাস একজন তোমার অ্যাম্বাসেডারকে চন্দ্রগুপ্ত মৌর্যের মানে রাজসভায় পাঠান। তো ইনি ছিলেন হচ্ছেন সেই মেগাস্তেনিস। তো মেগাস্তেনিস মানে সেই সময় পাটলিপুত্র তথা ইন্ডিয়ার অনেক জায়গাতেই উনি বিচরণ করেছিলেন, এবং ইন্ডিকা নামক একটি বই লিখেছিলেন। তো ইন্ডিকাতে উনি কি কি বলেছেন? তা উনি মগধিয়ান মিউনিসিপালিটির সম্পর্কে বলেছেন।
ঠিক আছে। মগধে তখন মিউনিসিপালিটির মানে এখনকার যে তোমার মিউনিসিপালিটি সেই ট্রু ফর্মে হয়তো মিউনিসিপালিটি ছিল না, কিন্তু মগধিয়ান একটা মিউনিসিপাল অর্গানাইজেশন সম্পর্কে উনি বর্ণনা করেছেন, যেখানে আর কি তোমার হচ্ছে যে 30 জন মেম্বার ছিল। ঠিক আছে। 6টা বোর্ড ছিল, 6টা বোর্ডে আর কি বিভক্ত ছিল মগধিয়ান মিউনিসিপালিটি, এবং প্রত্যেকটা বোর্ডে 5 জন করে মেম্বার ছিল, অর্থাৎ 30 জন মেম্বারের একটা মিউনিসিপাল অর্গানাইজেশন। এছাড়াও আমরা দেখতে পাই যে উনি বর্ণনা করেছেন যে উডেন প্যালেস অফ মৌরিয়ান এম্পায়ার। তো মৌরিয়ান যারা রাজা ছিলেন তাদের যে উডেন প্যালেস সেই সম্পর্কে উনি বর্ণনা করেছেন, এবং 7 কাস্ট সিস্টেম সম্পর্কে উনি বর্ণনা করেছেন, যেটা হচ্ছে তোমার অকুপেশনের উপর নির্ভর করে গড়ে উঠেছিল সেই সময় সমাজে। ঠিক আছে। আর এছাড়াও উনি ওনার বইতে যেটা বর্ণনা করেছেন যে সেই সময় ভারতবর্ষতে স্লেভারি কিন্তু ছিল না। এই জায়গাগুলো একটু ভালো করে মাথায় রাখবে। দেখো, ইন্ডিকা বইটা কিন্তু বর্তমানে আর অ্যাভেলেবেল নেই, এটা নষ্ট হয়ে গেছে। অন্যান্য তৎকালীন যেসব লেখক বা যারা আর কি বইটার কথা উল্লেখ করে নিজেদের বই লিখেছেন, তাদের থেকেই কিন্তু আমরা জানতে পারি। এই বইটা কিন্তু বর্তমানে উপস্থিত নেই বা অস্তিত্ব নেই বলতে পারি। আচ্ছা, দ্য ফেমড ম্যাথামেটিশিয়ান অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ, তো একজন গণিতবিদ, ফেমাস গণিতবিদ কে ছিলেন এর মধ্যে? তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার আর্যভট্ট, গুপ্ত যুগের আর্যভট্ট। এটা সম্পর্কে বিশেষ কিছু বলবার নেই তোমাদেরকে। আহ তো এটা মাথায় রাখবে, আর্যভট্ট এটা তোমাদের মধ্যে সকলেই কম বেশি জানো। ঠিক আছে। আর শূন্যের ব্যবহার প্রথম ইনি করছেন, আর এটাও তোমরা মোটামুটি সকলেই জানো। এখানে বিশেষ কিছু তোমাদের ইনফরমেশন দেওয়ার নেই। আচ্ছা, এই জায়গাটা একটুখানি ভালো করে দেখবে। এই প্রশ্নটা তোমাদের ঠিক এইভাবেই কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করে। সেটা হচ্ছে যে হু ওয়াজ কল্ড গ্র্যান্ডফাদার অফ অন্ধ্র পোয়েট্রি। অন্ধ্র পোয়েট্রির গ্র্যান্ডফাদার কাকে বলা হয়? তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার, দেখো, পেডডানা। ঠিক আছে। পেডডানাকে তোমার কিন্তু অন্ধ্র পোয়েট্রি, হ্যাঁ, অন্ধ্র পোয়েট্রি কিন্তু গ্র্যান্ডফাদার। আচ্ছা, আর এই পেডডানার পুরো নাম হচ্ছে তোমার আল্লাসানি পেডডানা। আর এছাড়াও আরেকজনের নাম একটু মাথায় রাখবে, এই কৃষ্ণদেব রাও। এনার দুখানা বই একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। কৃষ্ণদেব রায়ের দুটো বই খুব ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে আসে। তোমাদের মানে বহু এক্সামে এই প্রশ্নগুলো তোমাদের এসে গেছে, মানে বিশেষ করে এই কৃষ্ণদেব রায়ের যে বইটা, সেটার নাম কিন্তু তোমাদের কাছে অনেকবার জানতে চেয়েছে। তো উনি ছিলেন হচ্ছে, ফার্স্টে কৃষ্ণদেব রায় সঙ্গে একটুখানি আমি বলে নিই। ইনি ছিলেন হচ্ছে বিজয়নগর কিংডমের তুলুভ ডাইনেস্টির রুলার, এবং ইনি ছিলেন বিজয়নগর ডাইনেস্টির সর্বশ্রেষ্ঠ রুলার। ঠিক আছে। আর এনার লেখা দুটো বই একটু আমি তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে তোমার আমুক্ত মালয়াদা, আর হচ্ছে তোমার জাম্ববতী কল্যাণম। আমুক্ত মালয়াদা আর জাম্ববতী কল্যাণম, এই দুটো বই একটু মাথায় রাখবে। আর এই দেখো, তলায় একজনের নাম দেখতে পাচ্ছ, ভাস্কর পণ্ডিত। এই ভাস্কর পণ্ডিত হচ্ছেন একজন বর্গী, যিনি বেঙ্গলে বা ভারতবর্ষতে আক্রমণ করেছিলেন। আহ এবং ওই তোমার হচ্ছে যে আলীবর্দী খাঁয়ের সময়, অর্থাৎ সিরাজদৌল্লার মানে সিরাজদৌল্লার আগে যিনি আর কি নবাব ছিলেন বেঙ্গলের, তো তার সময় কিন্তু এই আক্রমণটা হয় ভাস্কর পণ্ডিতের। ভাস্কর পণ্ডিত একজন ছিলেন, বর্গী ছিলেন, উনি আহ বেঙ্গলে আক্রমণ চালিয়েছিলেন, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্নতে আমরা চলে আসি, যে দ্য ফার্স্ট নিউজ পেপার হুইচ ওয়াজ পাবলিশ ইন ইন্ডিয়া ওয়াজ টাইটেলড। তো ভারতবর্ষের প্রথম নিউজ পেপারের নাম আমাদের কাছে জানতে চেয়েছে, সেটার নাম হচ্ছে তোমার বেঙ্গল গ্যাজেট। ঠিক আছে। বেঙ্গল গ্যাজেট এটা ছিল হচ্ছে তোমার ভারতবর্ষের তোমার হচ্ছে যে প্রাচীনতম বা ভারতবর্ষের একদম প্রথম আর কি তোমার হচ্ছে যে নিউজ পেপার, এবং এটাকে হিকিস গ্যাজেটও বলা হতো। জেমস অগাস্টাস হিকি এটাকে যেহেতু আর কি তোমার প্রথম পাবলিশ করেছিল, তো এই কারণে এটাকে হিকিস গ্যাজেটও বলা হতো। 780 খ্রিস্টাব্দের দিকে এটা কিন্তু তৈরি হয়, মানে পাবলিশ হয়। মাথায় রাখবে এই জায়গাগুলো, খুব ইম্পর্টেন্ট। সুইকি, এই প্রশ্নটা বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই বইটি যিনি লিখেছিলেন তার নাম ছিল হচ্ছে সিইউকি। এনার নাম ছিল হচ্ছে তোমার হিউয়েন সাং। ঠিক আছে, হিউয়েন সাং এই বইটি লিখেছিলেন।
এক্সামে তোমাদের আসে এটা। দেখো, হু ট্রাই টু ইমপ্লিমেন্ট হিন্দু পথপথশাহী। হিন্দু পথপথশাহীকে ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন, তার নাম হচ্ছেন তোমার বাজিরাও ওয়ান, ওয়ারিয়ার পেশোয়া। ঠিক আছে, ওয়ারিয়ার পেশোয়া এনাকে বলা হতো। এবং পেশোয়াদের মধ্যে মারাঠা এম্পায়ার সম্পর্কে যদি তোমাদের, বা পেশোয়াদের সম্পর্কে বা মারাঠাদের সম্পর্কে বা মারাঠা এম্পায়ার সম্পর্কে যদি তোমাদের কোনো ক্লাস লাগে ছোট ওপর, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের এনাদের ওপর ক্লাস নিয়ে নেবো। তো মারাঠা এম্পায়ারের ফাউন্ডার হিসাবে আমরা বলতে পারি হচ্ছে শিবাজিকে। এবং তারপরে যখন আমরা দেখি যে শাহুজির সময় থেকে পেশোয়াদের রাইজ হচ্ছে, শাহুজি মহারাজের সময় থেকে যখন পেশোয়াদের রাইজ হচ্ছে, তো সেই সময় প্রথম পেশোয়া ছিলেন হচ্ছে বালাজি বিশ্বনাথ। হ্যাঁ, এনার নাম, যার নাম দেখতে পাচ্ছ তোমরা, বালাজি বিশ্বনাথ। এবং এনারই পুত্র ছিলেন হচ্ছে বাজিরাও ওয়ান। এনার আসল নাম ছিল হচ্ছে তোমার বাজিরাও, এনাকে আমরা চিনি যেই নামে সেটা হচ্ছে তোমার বাজিরাও বাল্লার। এছাড়াও এনাকে আমরা তোমার হচ্ছে যে এনার যে আসল নাম যেটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার ভিসাজি। ঠিক আছে, 1720 থেকে 1740 পর্যন্ত ইনি আর কি রাজত্ব করেছে, মানে পেশোয়া হিসাবে ইনি ছিলেন। এবং এই সময়ে আমরা দেখতে পাই যে মারাঠাটি একটা ফর্মিডেবল পাওয়ারে পরিণত হয়েছিল, অর্থাৎ একটা মানে অবিচ্ছেদ্য, বা মানে কি বলবো, একটা মানে সব থেকে পাওয়ারফুল কিংডমে সেই সময় পরিণত হয়েছিল ভারতবর্ষতে মারাঠা এম্পায়ার। এগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, এবং সর্বশ্রেষ্ঠ পেশোয়া ছিলেন ইনি। এনাকে ওয়ারিয়ার পেশোয়া বলা হতো, গ্রেটেস্ট মারাঠা পেশোয়া ছিলেন ইনি। তারপরে এনাকে বলা হতো হচ্ছে তোমার ফাউন্ডার অফ গ্রেটেস্ট মারাঠা এম্পায়ার, এসব নামে এনাকে ভূষিত করা হতো। তো মাথায় রাখবে। তোমরা যদি চাও আমাকে কমেন্টে অবশ্যই লিখে দিও, এনাদের সম্পর্কে যদি ডিটেলসে ক্লাস চাও, অবশ্যই আমি এনাদের সম্পর্কে তোমাদের ক্লাস আমি ইউটিউবে দিয়ে দেবো, অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আচ্ছা, এখানে একটা খুব ভালো প্রশ্ন, এবং এখান থেকে একটু ইনফরমেশনও তোমাদেরকে দেওয়ার আছে, যে হু ওয়াজ দ্য শিখ গুরু স্লটার্ড বাই ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের হাতে কোন শিখ গুরু আর কি তোমার হচ্ছে যে, মানে ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরু আর কি তোমার হচ্ছে যে শহীদ হয়েছিলেন। তাহলে এই ক্ষেত্রে এনার নাম হবে হচ্ছে তোমার তেগ বাহাদুর। ঠিক আছে, তেগ বাহাদুর, কিন্তু তোমার তেগ বাহাদুরকে আর কি এক্সিকিউট করা হয় হচ্ছে তোমার এই ঔরঙ্গজেবের মানে ঔরঙ্গজেবের আদেশে। ঠিক আছে, এবং ওনার স্মৃতিতে, এই তেগ বাহাদুরের স্মৃতিতে, গুরু তেগ বাহাদুরের স্মৃতিতে আমরা দেখতে পাই যে দিল্লিতে একটা গুরুদ্বারা আছে যেটার নাম হচ্ছে শীশগঞ্জ গুরুদ্বারা। ঠিক আছে, আচ্ছা, দুজন শিখ গুরুকে আমরা দেখতে পাই যে তোমার মুঘলদের দ্বারা আর কি তোমার হচ্ছে যে শহীদ করা হয়েছিল। একজনের নাম তো তোমরা দেখলে, তেগ বাহাদুর, এবং ইনার আগে আরেকজন ছিলেন ফিফথ গুরু, যিনি মানে শিখ ফেতে টোটাল 10 জন গুরু আছে। ঠিক আছে, তার মধ্যে ফিফথ গুরু যিনি, যার নাম ছিল হচ্ছে গুরু অর্জুন দেব, ওনাকেও কিন্তু তোমার হচ্ছে যে জাহাঙ্গীরের আদেশে কিন্তু স্লটার করা হয়, বা জাহাঙ্গীরের আদেশে কিন্তু ওনাকে এক্সিকিউট করা হয়। এবং ঔরঙ্গজেবের আদেশে আমরা দেখতে পাই তেগ বাহাদুরকে, যিনি ছিলেন নবমতম গুরু, এনাকে কিন্তু তোমার হচ্ছে যে এ করা হয়, মানে তোমার এক্সিকিউট করা হয়। তো পঞ্চম গুরু অর্জুন দেব, জাহাঙ্গীরের আদেশে ওনাকে এক্সিকিউট করা হয়। এবং নবম গুরু তেগ বাহাদুর, এনাকে কিন্তু ঔরঙ্গজেবের আদেশে এক্সিকিউট করা হয়। এই জায়গাগুলো একটু ভালো করে মাথায় রাখবে তোমাদের এক্সামের জন্য। এর পরের প্রশ্নটা দেখো, যে আত্মীয় সভা। তোমরা সকলেই জানো এখান থেকে বিশেষ কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার নেই, তবে একটা প্রশ্ন করব, তোমরা সকলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। রাজা রামমোহন রায় অ্যান্সার হবে। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় ফাদার অফ সভা সমিতিস, মানে মডার্ন সভা সমিতিস বা অর্গানাইজেশন যেগুলো আছে, বা যেগুলো পরপর গড়ে উঠবে পরবর্তীকালে, এইগুলোর জনক আমরা কাকে বলতে পারি? ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটার কিন্তু কমেন্ট জানাবে। যাদের যাদেরটা ঠিক হবে আমি তোমাদেরকে পরের ক্লাসে এর অ্যান্সারটা দিয়ে দেবো, এবং যাদের যাদের ঠিক হবে তাদের নামও আমি নেবো অবশ্যই। আচ্ছা, এবারে দেখো এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি ক্যালকাটাতে কে ফাউন্ড করেছিলেন? না, মাথায় রাখবে হচ্ছে তোমার উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্সের সময় আমরা দেখতে পাই এশিয়াটিক সোসাইটি কিন্তু ফাউন্ড হয়েছে, এবং ফাউন্ড হয়েছিল হচ্ছে তোমার 15ই জানুয়ারি 1784 খ্রিস্টাব্দে।
15 জানুয়ারি 1784 খ্রিস্টাব্দে ক্যালকাটায়। এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবে, 1837-38 খ্রিস্টাব্দে এই এশিয়াটিক সোসাইটিতে আমরা দেখতে পাই জেমস প্রিন্সেপ, উনি কিন্তু অশোকের শিলালিপির পাঠোদ্ধার পাঠোদ্ধার করে এটাকে কিন্তু তোমার হচ্ছে যে জনসমক্ষে পাবলিশ করেছিলেন এই এশিয়াটিক সোসাইটিতে 1837-38 খ্রিস্টাব্দের দিকে। এটা মাথায় রাখবে। তাহলে এশিয়াটিক সোসাইটি কে ফাউন্ড করছেন, তা মাথায় রাখবে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। এই সালগুলো একটু মাথায় রাখবে, এগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হু সেইড হিন্দুস অ্যান্ড মুসলিম আর সেম পট অফ দি ক্লে। তো একই মৃত্তিকার তৈরি দুটো পট, বা একই মৃত্তিকার তৈরি দুটো পট, এইটা হচ্ছে তোমার একটা ফেমাস কোটেশন। কার না? কবিরের, ভক্তি লিডার কবিরের, যার সম্পর্কে আমি বলছিলাম। মনে হয় এই কোটেশনটাও আমি বলে দিয়েছিলাম যে হিন্দু অ্যান্ড মুসলিম আর সেম পট অফ দ্য সেম ক্লে, আর দ্য পটস অফ দ্য সেম ক্লে। এটা কবিরের কিন্তু তোমার হচ্ছে যে উক্তি, খুব বিখ্যাত উক্তি। আচ্ছা, সভা সমিতি আর টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অফ ঋগ বৈদিক আরিয়ান। অর্থাৎ ঋগ বৈদিক আরিয়ান বললেই তোমরা মাথায় রাখবে যে আর্লি বেদের কথা বলছে, মানে আর্লি বৈদিক পিরিয়ডের কথা বলছে, ঠিক আছে, বা আর্লি বৈদিক আরিয়ান্সদের কথা বলছে। তো ঋগ বৈদিক আরিয়ান্স বা আর্লি বৈদিক আরিয়ান্সদের সময়কার দুটো ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ছিল। আচ্ছা, তারপর একটা দেখো তো, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন বেঙ্গলি। বাংলাতে ভারতবর্ষের প্রথম নিউজ পেপারের নাম কি ছিল? না, এটার নাম ছিল হচ্ছে তোমার সমাচার দর্পণ। সমাচার। আচ্ছা, সমাচার দর্পণ সম্পর্কে যদি তোমাদের কিছু ইনফরমেশন দিতে হয়, তাহলে বলতে হবে সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দ থেকে কিন্তু তোমার হচ্ছে যে পাবলিশ হয়েছিল। এবং এটি পাবলিশ করেছিল হচ্ছে তোমার ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি, এবং এর এডিটর হিসাবে ছিলেন হচ্ছেন জন ক্লার্ক মার্সম্যান। জন ক্লার্ক মার্সম্যান এটার কিন্তু তোমার হচ্ছে যে ছিলেন, মানে এডিটর ছিলেন। এবং এটা পাবলিশ করেছিলেন কারা? ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি। এবং এটা কোথার থেকে তোমার পাবলিশ হতো? না, ব্যাপটিস্ট মিশন প্রেস, শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে এটা কিন্তু পাবলিশ হতো, ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে। এই জায়গাগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। এগুলো একটু ভালো করে মাথায় রাখবে, যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো পারলে একটু লিখে নিতে পারো, তোমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এগুলো। তারপরে দেখো, হু অ্যামং দ্য ফলোইং ডিড দ্য ফার্স্ট unfold the flag of revolt 1857। 1857 এর আন্দোলন কার মাধ্যমে শুরু হয়েছিল? এটা তোমরা কম বেশি সকলেই জানো যে এই আন্দোলনটা শুরু করেছিলেন হচ্ছেন, যার মাধ্যমে এটি শুরু হয়েছিল, মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, মঙ্গল পাণ্ডের সময় থেকে, বা মঙ্গল পাণ্ডের সময় থেকে বলছি, মঙ্গল পাণ্ডে কিন্তু এটা তোমার হচ্ছে শুরু করেছিলেন বারাকপুর থেকে। বারাকপুরের 34th নেটিভ রেজিমেন্টের উনি একজন সোলজার ছিলেন। তো এনফিল্ড রাইফেলে, তোমরা সকলেই জানো যে এনফিল্ড রাইফেলে যে গ্লিস্ট আর কি কার্তুজ, গ্রিস্ট কার্তুজ যেটা ব্যবহার করা হতো, বলা হতো যে সেই গ্রিস্ট কার্তুজে তোমার শূকর এবং গরু, এই দুই প্রাণীর আর কি তোমার হচ্ছে যে চর্বি ইউজ করা হয়েছে, যার ফলে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মানুষের জন্যই কিন্তু এই কার্তুজ ব্যবহার করাটা একটা খুব অপমানজনক ছিল, বা তাদের ধর্মীয় ভাবাবেগে আর কি আঘাত করতো। তো এটা সত্যি না, এটা একটা তোমার ছিল, একটা মিথ ছিল, সেটা সম্পর্কে এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার নই। কিন্তু এই ঘটনাটা সেই সময় ঘটেছিল, যে এই দুই প্রাণীর আর কি চর্বি ইউজ করে এই এনফিল্ড রাইফেলের কার্তুজ আর কি তৈরি হয়েছে। তো এই কারণেই আমরা দেখতে পাই যে মঙ্গল পাণ্ডের এই রিভল্ট কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে। এছাড়াও অনেক কারণ ছিল, কারণ সোলজারদের সাথে সেই সময় ইংরেজ অফিসার যারা ছিল, তারা খুব তোমার রেশিয়াল একটা ডিসক্রিমিনেশন করতো তাদের সাথে। তাদের খাবার, ইংরেজ সৈনিকদের মতো তাদের খাবার দাবার হতো না, তারা কম বেতন পেত, এবং সুবেদারের ওপর তাদের পদোন্নতি হতো না। ঠিক আছে, তো অনেক কিছু ডিসক্রিমিনেশনের জন্যই এই আন্দোলনটা আর কি হয়েছিল। আরো অনেক কারণ ছিল, পলিটিক্যাল অনেক কারণ ছিল, তোমাদেরকে বলবো আমি পরবর্তীকালে কোনো ক্লাসে। তো এটা মাথায় রেখো। আচ্ছা, শকাব্দ কোন সময় থেকে স্টার্ট হয়? শকাব্দ স্টার্ট হয়েছিল হচ্ছে তোমার 78
এডি থেকে। ঠিক আছে, 78 এডি থেকে শকাব্দ তোমার হচ্ছে যে স্টার্ট হয়েছিল। ভালো করে এই জায়গাগুলো একটু মাথায় রাখবে। আর এই 58 বিসি যেটা দেখছে, এই সময় থেকে বিক্রম সম্পদ চালু হয়েছিল। ঠিক আছে, বিক্রম সম্পদ চালু হয়েছিল এই সময় থেকে। আচ্ছা, মডার্নাইজেশন অফ মুসলিম ইন ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়েটেড বাই স্যার সৈয়দ আহমেদ খান। অ্যান্সার হবে, ঠিক আছে, স্যার সৈয়দ আহমেদ খান। মর্নিং স্টার অ্যান্ড মুসলিম, মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার অফ ইন্ডিয়ান মুসলিম, তা আমাদের সেই ক্ষেত্রেও অ্যান্সার হবে কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, তো মডার্নাইজেশন অফ মুসলিম, মডার্নাইজেশন যার মানে মুসলিম সম্প্রদায়ের মানুষের মডার্নাইজেশন যার সময় থেকে শুরু হয়েছিল বা যিনি এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন, তার নাম ছিল হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। মাথায় রাখবে। আলিগড় মুভমেন্টের সাথে ইনি জড়িত 1875 খ্রিস্টাব্দের। আচ্ছা, তারপরে দেখো যে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য প্রোটাগনিস্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ইন 1876। মাথায় রাখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1876 খ্রিস্টাব্দে এটা উনি কিন্তু তৈরি করেছিলেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই 1886 খ্রিস্টাব্দের দিকে এটা কিন্তু কংগ্রেসের সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, 1876 খ্রিস্টাব্দে এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি তৈরি করেছিলেন ক্যালকাটার অ্যালবার্ট হলে। তোমরা সকলে আমাকে বলবে এই অ্যালবার্ট হলের বর্তমান নাম কি। ঠিক আছে, জানাবে সকলে। আচ্ছা, তারপরে দেখো যে হুইচ কংগ্রেস প্রেসিডেন্ট সেড আই অ্যাম এ সোশ্যালিস্ট। কোন কংগ্রেস প্রেসিডেন্ট বলেছিলেন যে আমি একজন তোমার হচ্ছে যে আই অ্যাম এ সোশ্যালিস্ট। তো এটা মাথায় রাখবে যে এটা বলেছিলেন হচ্ছে তোমার জওহরলাল নেহরু, আই এম এ সোশ্যালিস্ট। তো জওহরলাল নেহরু ইনি ছিলেন হচ্ছেন তো সব থেকে বলতে পারো যে সব থেকে বেশি নির্বাচিত আর কি প্রেসিডেন্ট কংগ্রেসের হিস্ট্রিতে। অবশ্যই আমি স্বাধীনতার সময় পর্যন্ত বলছি, তার পরবর্তীকালের জায়গাটা আমি বলছি না। 7 বার ইনি কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট আর কি নির্বাচিত হয়েছিলেন। এবং সব থেকে বেশি সময় ধরে যিনি কংগ্রেসের মানে প্রেসিডেন্ট হিসাবে ছিলেন তার নাম ছিল হচ্ছে তোমার আবুল কালাম আজাদ, যিনি আমাদের প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন। ঠিক আছে, আর মতিলাল নেহেরু সম্পর্কে একটু বলে দিই। মতিলাল নেহেরু কিন্তু তোমার হচ্ছে যে ওই স্বরাজ পার্টি, ঠিক আছে, মানে স্বরাজ পার্টি গঠন এবং অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস, এই দুটো গঠনের সাথে কিন্তু যুক্ত ছিলেন এই মতিলাল নেহেরু। ইনি সম্পর্কে জওহরলাল নেহেরুর পিতা হতেন। মাথায় রাখবে সকলে। আর আমাকে একটু কমেন্টে জানিও এই এম এন রয়, এম এন রয়ের আসল নাম কি ছিল। ঠিক আছে, এম এন রয়ের বা মানবেন্দ্রনাথ রয়ের আসল নাম কি ছিল, এবং ওনার একটা মানে ওনার আসল নামটাই বলবে যে ওনার আসল নাম কি ছিল। ঠিক আছে, সকলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আচ্ছা, তারপরে দেখো হুইচ ইজ কারেক্টলি ম্যাচড, এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার বোম্বে মিল স্ট্রাইক 1924। বোম্বে মিল স্ট্রাইক 1924। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন, এবং ইনি অঙ্কের মাস্টার ছিলেন। আর আরেকটা জিনিস, ইনি কিন্তু তোমার রেভলিউশনারি অ্যাক্টিভিটিস মানে অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়ার আগে ইনি কিন্তু কংগ্রেসের একজন লিডার ছিলেন। এবং 1918 খ্রিস্টাব্দে চট্টগ্রামে ইনি কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, চট্টগ্রামে কংগ্রেসের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, The tribal revolt against the British known as উলগুলান was organized by, কে এটা অর্গানাইজ করেছিল? আর আমাদের মাথায় রাখতে হবে বিরসা মুন্ডা। ভালো করে এই জায়গাগুলো একটু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, বিরসা মুন্ডা। এবং এই প্রশ্নটাই উলগুলান তুলে দিয়ে যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই ট্রামটা বারবার, আমি পরবর্তীকালে তো আরো প্রশ্ন তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারের আলোচনা করব, সেখানে তোমরা দেখবে বারবার এই প্রশ্নটা কিন্তু আমাদের আলোচিত হয়েছে, ঠিক এরম ভাবেই আলোচিত হয়েছে বা বারবার এসছে প্রশ্নটা। আচ্ছা, দ্য ফার্স্ট ট্রিকলার ফ্ল্যাগ ওয়াজ হোস্টেড অন, মাথায় রাখবে যে 7ই আগস্ট 1906 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং ভিকাজি রুস্তম কামা, ইনি কিন্তু তোমার হচ্ছে যে ফার্স্ট মানে ট্রিকালার ফ্ল্যাগ আর কি আনফোল্ড করেছিলেন জার্মানিতে। আর
26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু যখন পূর্ণ স্বরাজের মানে 1929 তোমার যখন পূর্ণ স্বরাজের নীতি নিল কংগ্রেস, তো তারপরে 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে সেটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হলো। এবং সেই সময়ও আমরা দেখতে পাই যে রাভি নদীর তীরে তিরঙ্গা পতাকা কিন্তু হোস্ট করেছিলেন বা তোমার উত্তোলন করেছিলেন জওহরলাল নেহেরু। 26শে জানুয়ারি 1930, এটা একটু ভালো করে মাথায় রাখবে। তারপরে দেখো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ইন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে থেকে আর কি তোমার হচ্ছে যে স্টার্ট হয়েছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্ট তোমার স্টার্ট হয়েছিল হচ্ছে আগস্ট 1942 খ্রিস্টাব্দ থেকে। এই কারণে এই বিদ্রোহকে বা এই মুভমেন্টকে আগস্ট রেভলিউশন বা স্পন্টেনিয়াস রেভলিউশনও কিন্তু বলা হয়। মাথায় রাখবে এই জায়গাগুলো, আগস্ট রেভলিউশন বা স্পন্টেনিয়াস রেভলিউশনও কিন্তু বলা হয়। তারপরের প্রশ্নটা দেখো, যে বাবা রামচন্দ্র ইনি কোন মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন? ইনি ফার্মার্স মুভমেন্টের সাথে বা পিসন মুভমেন্টের সাথে ইনি কিন্তু যুক্ত ছিলেন। তারপরে দেখো, হোয়েন ওয়াজ রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড? 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ এটা উনি আর কি তৈরি করছেন। আর মাথায় রাখবে যে মানে ওয়ার্ল্ড রিলিজিয়ন কনফারেন্স, হ্যাঁ, মানে বিশ্ব ধর্ম সম্মেলন যেটা হয়েছিল চিকাগোতে, সেটা হয়েছিল ঠিক 4 বছর আগে, অর্থাৎ 1893 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং এখানে দেখো আরেকটা সাল দেখা যাচ্ছে, 1885 খ্রিস্টাব্দ। এই সময় কিন্তু আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু স্থাপন হয়েছিল। 1905 বঙ্গভঙ্গ লাগু হচ্ছে এবং 16 অক্টোবর বঙ্গভঙ্গ লাগু হয়েছিল। তো এই জায়গাগুলো একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ আর কি তোমার আহ লাগু হয়ে যাচ্ছে, মানে কার্যকর হচ্ছে। 1885 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন হচ্ছে। 1893 খ্রিস্টাব্দে চিকাগোতে ধর্ম সম্মেলন হচ্ছে, হ্যাঁ, মানে বিশ্ব ধর্ম সম্মেলন হচ্ছে। এবং 1897 খ্রিস্টাব্দে বেলুর মঠ গঠন হচ্ছে বা রামকৃষ্ণ মিশন গঠন হচ্ছে, মানে রামকৃষ্ণ মিশন গঠন হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? রাসবিহারী ঘোষ। এই রাসবিহারী ঘোষ এবং রাসবিহারী বোসের সাথে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। এই রাসবিহারী ঘোষ একজন তোমার ব্যারিস্টার ছিলেন, তার সাথে সাথে ইনি কিন্তু কংগ্রেসের একজন ইম্পর্টেন্ট লিডার ছিলেন। আর রাসবিহারী ঘোষ ছিলেন হচ্ছেন তোমার রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট বা রেভলিউশনারি অ্যাক্টিভিটির সাথে উনি কিন্তু যুক্ত ছিলেন, ঠিক আছে? এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো আজাদিন ফৌজের গঠনের ক্ষেত্রেও এই রাসবিহারী বোসের কিন্তু হাত থাকবে। রাসবিহারী ঘোষ এবং রাসবিহারী বোস দুজন কিন্তু আলাদা ব্যক্তি। এই দাদাভাই নরোজি ছিলেন হচ্ছেন কংগ্রেসের সেকেন্ড প্রেসিডেন্ট এবং কংগ্রেসের ফার্স্ট পার্সি প্রেসিডেন্ট, ঠিক আছে? এবং ফার্স্ট ইন্ডিয়ান কংগ্রেসের প্রেসিডেন্ট যিনি আর কি তোমার হচ্ছে যে ইংল্যান্ডে বা ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারও হয়েছিলেন, এমপি হয়েছিলেন যিনি ব্রিটিশ পার্লামেন্টের। মাথায় রাখতে জায়গাগুলো। তারপরে দেখো, যে হুইচ ইজ কারেক্টলি ম্যাচ, এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে, তুমি দেখো, ওয়াই ভি 7। আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার দেখো ওয়াই ভি 7, মহারাষ্ট্র। জয়প্রকাশ নারায়ণ বিহারের কে কেন্দ্র করেই ওনার আর কি রাজনৈতিক, যে উনি আবার তোমার হচ্ছে যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ফাউন্ডার ছিলেন 1934 খ্রিস্টাব্দে। তো বিহারকে কেন্দ্র করেই, বিহারেরই উনি আর কি মেন লিডার ছিলেন। ছিটু পান্ডে যার নাম দেখছো ইনি উত্তরপ্রদেশের। এবং সতীশচন্দ্র সামন্ত ইনি আর কি তোমার হচ্ছেন যে এই রাসবিহারী বোসের একজন অ্যাসোসিয়েট ছিলেন বা ওনার বন্ধু ছিলেন। এবং ইনি এনার যে আর কি কাজের জায়গা সেটা কিন্তু তোমার হচ্ছে যে এতে ছিল আহ, বেনারস। বেনারসে এনার কিন্তু তোমার কর্মজীবন আর কি ছিল, মাথায় রাখতে হবে। তো ওয়াই ভি 7টাই এখানে তোমার হচ্ছে কারেক্টলি ম্যাচ। আচ্ছা, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির লিডার কে ছিলেন? তোমরা সকলেই জানো যে সুভাষচন্দ্র বোস, ঠিক আছে? সুভাষচন্দ্র বোস ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির লিডার।
তোমরা আমাকে একটু মানে কমেন্ট সেকশনে জানিও যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদিন ফৌজের ফাউন্ডার কে ছিলেন। ঠিক আছে, কে আর কি ফাউন্ড করেন বা কে গঠন করেন, এটা একটু জানিও। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। দেখো তো, হুইচ অ্যাক্ট ইজ নোন অ্যাজ দ্য ব্ল্যাক অ্যাক্ট? ব্ল্যাক অ্যাক্ট নামে কোনটা তোমার হচ্ছে যে পরিচিত ছিল? তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, রাওলাট অ্যাক্ট। আর ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, এটাও কিন্তু তোমাদের এবারের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, যেখানে বলা হয়েছিল যে একজন ভারতীয় জাজ আর কি তোমার হচ্ছে যে ইউরোপিয়ান কনভিক্টদেরও আর কি করতে পারবে, বিচার করতে পারবে। তো এটা নিয়ে আর কি ইউরোপিয়ানদের মধ্যে একখানা মানে হোয়াইট যারা, তাদের মধ্যে একখানা সৃষ্টি হয়েছিল, বা তারা এই বিলটা মেনে নেয়নি। তো ইলবার্ট বিলটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তারপরে দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। এর প্রেসিডেন্ট কে ছিলেন প্রথম? না লালা লাজপত রায়, এম এন যোশী এর সাথে যুক্ত। আর প্রেসিডেন্ট কে ছিলেন? মাথায় রাখবে লালা লাজপত রায়। আর 1925 খ্রিস্টাব্দ, এটা এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা অর্গানাইজেশন গঠন হচ্ছে, বা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন গঠন হচ্ছে। সেটা কি? সিপিআই, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। সত্য ভগত এটাকে গঠন করছেন কানপুরে, মাথায় রাখবে। তারপরে দেখো, দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ রিভোকড বাই ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1911 খ্রিস্টাব্দে। সেই সময় ভারতবর্ষের ভাইসরয় ছিলেন হচ্ছেন তোমার লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রত্যেক কটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এক্সামে আসে লর্ড হার্ডিঞ্জের সময়। আর কার সময় মানে এটা লাগু হয়েছিল পার্টিশন অফ বেঙ্গল? লর্ড কার্জনের সময় 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। এবং কার সময় উঠে যাচ্ছে? লর্ড হার্ডিঞ্জ টু এর সময়, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর একটা দেখো, দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হু কন্ডাক্টেড নেগোসিয়েশন উইথ ক্রিপস ইন 1942 অ্যান্ড ওয়েভেল অ্যাট সিমলা কনফারেন্স। সিমলা কনফারেন্স বলতে অল পার্টি মিটিং এটা ছিল একটা। তো কে আর কি তোমার হচ্ছে যে নেগোসিয়েশনে আর কি ছিলেন? তো এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের আবুল কালাম আজাদ, মাথায় রাখবে। আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদ, তোমাদেরকে বলে রাখি, কংগ্রেসের সব থেকে লংগেস্ট টাইম প্রেসিডেন্ট ছিলেন, সব থেকে বেশি সময় ধরে প্রেসিডেন্ট ছিলেন, এবং সব থেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন। আর জওহরলাল নেহেরু ছিলেন সব থেকে বেশি বার আর কি তোমার হচ্ছে যে প্রেসিডেন্ট হিসাবে উনি নিয়োগ হয়েছিলেন, 7 বার কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে। দেশ যখন স্বাধীন হয় সেই সময় প্রেসিডেন্ট কে ছিলেন? না জেবি কৃপালিনী। এনাদের নামগুলো একটুখানি তোমাদের কিন্তু মাথাতে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো, রানী গাইদিনলিউ এ রিবেল লিডার এগেনস্ট দ্য ব্রিটিশ ওয়াজ ফ্রম। এটার আমাদের অ্যান্সার হবে হচ্ছে মণিপুর। ঠিক আছে, মণিপুর। অনেক কম বয়স থেকে ইনি কিন্তু তোমার এতে ছিলেন, মানে ইনি আর কি তোমার হচ্ছে যে এই ব্রিটিশ বিরোধী রিবিলিয়নে আর কি অংশগ্রহণ করেছিলেন, বা লিডারিং মানে, আর বহু বছর এনাকে কিন্তু জেলে রাখা হয়েছিল, বহু বছর ইনি জেলও খেটেছিলেন, যার জন্য ওই রানী উপাধি ইনি পেয়েছিলেন। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নেভার এ লিডার অফ স্বরাজ্য পার্টি? স্বরাজ পার্টির লিডার কে ছিলেন না এর মধ্যে? তো শ্রীয়ার দাস, মতিলাল নেহেরু এরা একদম স্বরাজ পার্টির সাথে যুক্ত ছিলেন। লালা লাজপত রায় ইনিও যুক্ত ছিলেন। কিন্তু আমরা দেখতে পাই চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি কিন্তু এই স্বরাজ্য পার্টির কখনো লিডার আর কি ছিলেন না। তো এটা একটুখানি মাথায় রাখবেন। সিআর দাস মানে চিত্তরঞ্জন দাস। আচ্ছা, তারপরে দেখো, দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া পাকিস্তান পাসেস থ্রু, মানে কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে? আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে দেখো, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর। আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দেবে তোমরা একটু কমেন্টে, সেটা হচ্ছে যে কোন মানে কোন দেশের সঙ্গে ভারত সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে? কোন দেশের সঙ্গে ভারত সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে? এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে উত্তরটা। আচ্ছা, তারপরে দেখো, দ্য লার্জেস্ট পার্মানেন্ট migration of the Indians outside country in the last century was associated with petrodollar revolution. একদম, এটা সবসময় মাথায় রাখবে,
পেট্রো ডলার রেভলিউশন। ঠিক আছে, এটা 2000 খ্রিস্টাব্দের, মানে এটা 2000 সালের আর কি কোশ্চেন, এবং বিগত সেঞ্চুরি বলতে আমরা বুঝতে পারছি যে 1900, ওই এটা বলা বোঝাচ্ছে। তো সেইখানে আমরা দেখতে পাই যে যতজন আর কি ইন্ডিয়ানসরা আর কি মাইগ্রেট করেছেন পার্মানেন্টলি, তারা কিন্তু এই পেট্রো ডলার রেভলিউশনের সময়, কারণ পেট্রোল সেই সময় তোমার হচ্ছে আবিষ্কার হচ্ছে, এবং পুরো ভারতবর্ষের একখানা, মানে পুরো পৃথিবীর একখানা এই আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সময়। তো পেট্রো ডলার রেভলিউশন, এটা একটু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, ডুরান্ট লাইন ডিটারমাইন করে বর্ডার কাদের মধ্যে? না, ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে। সরি, ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে তোমার হচ্ছে ডুরান্ট লাইন বর্ডার আর কি ঠিক করে। এবং একটা জিনিস একটু জেনে রেখে দেবে, সব থেকে কম বাউন্ডারি শেয়ার করে হচ্ছে, মানে ইন্ডিয়া সব থেকে কম বাউন্ডারি কোন দেশের সঙ্গে শেয়ার করে? না, আফগানিস্তানের সাথে। 80 থেকে 88 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়া এবং আফগানিস্তানের বাউন্ডারি, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, কোরিশন ইজ এ ফর্ম অফ ড্যাশ ইরোশন, কেমিক্যাল ইরোশন, মানে এটা হেমিক্যাল দিয়েছে, মানে এর আগে একটা সি হবে, কেমিক্যাল ইরোশন। ঠিক আছে, কেমিক্যাল ইরোশন, টাইপিং মিস্টেক, কেমিক্যাল ইরোশন হবে এটা। ঠিক আছে, মাথায় রেখো, কেমিক্যাল ইরোশনের সাথে যুক্ত। আচ্ছা, তারপর দেখো পপুলেশন অফ শিডিউল ট্রাইবস, প্রপোর্শন অফ শিডিউল ট্রাইবস পপুলেশন ইন হাইয়েস্ট ইন, আমাদের অ্যান্সার হবে হচ্ছে মিজোরাম। পার্সেন্টেজ অনুযায়ী সব থেকে বেশি শিডিউল ট্রাইবস এর মানুষ বসবাস করেন হচ্ছেন তোমার মিজোরামে। সংখ্যার হিসাবে সব থেকে বেশি বসবাস করেন হচ্ছে শিডিউল ট্রাইবস এর মানুষ বিশ্বে বসবাস করেন হচ্ছে মধ্যপ্রদেশে, এটা মাথায় রাখবে। অ্যালুভিয়াল সয়েল অফ গঙ্গা প্লেন, আর জেনেটিক্যালি এটা হবে হচ্ছেন তোমার অ্যানজোনাল পলিমৃত্তিকা, অ্যানজোনাল, মাথায় রাখবে। আমি তোমাদের কোনোদিন যদি এই মৃত্তিকা সম্পর্কে তোমাদের যদি কোনো ক্লাস লাগে বা ছোট কোনো ইনফরমেশনের কোনো প্রয়োজন হয়, তোমরা আমাকে একটা টপিকের সাব টপিক কোন মানে অবশ্যই জানাতে পারো, সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদের ক্লাস নিতে পারি। হিস্ট্রিরও জানাতে পারো, কনস্টিটিউশনেরও জানাতে পারো, মানে এরও জানাতে পারো, যে যেমন তোমরা বলতে পারো যে স্যার সয়েলের, অ্যালুভিয়াল সয়েল সম্পর্কে আমাদের একটা ছোট্ট ক্লাস করিয়ে দিন, বা সয়েলের যে ভাগগুলো সেই ভাগগুলোর জায়গাটা, বা ফিজিওগ্রাফিক ডিভিশন, এই জায়গাগুলো তোমরা বলতেই পারো আমাকে, টপিক ওয়াইজ একটুখানি আমাকে বলে দেবে। যাদের যেই টপিকের ওপর কমেন্ট বেশি আসবে, আমি সেই টপিকের ওপর অবশ্যই তোমাদের ক্লাস নেব, এবং তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে সেগুলো। আচ্ছা, নেভিগেটরস মেনলি ইউজ ড্যাশ প্রজেকশন, এটা হবে হচ্ছে তোমার মার্কেটার্স। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এই কারণেই বলছি যে এইটা হচ্ছে এক ধরনের সিলিন্ড্রিক্যাল প্রজেকশন অফ আর্থ, আর্থের আর কি সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, মানে ভারতের যে, মানে পৃথিবীর যে তোমার মানচিত্র, সেটাকে একটা সিলিন্ড্রিক্যাল আর কি তোমার ওইতে, মানে সিলিন্ড্রিক্যাল আর কি প্রজেকশনে এটাকে আর কি করা হয়। এটা নেভিগেটার্সরা এটা কিন্তু মেনলি, এটা এখনো নেভিগেটার্সরা আর কি ইউজ করে। এটা 1500 খ্রিস্টাব্দের দিকে এটা কিন্তু তোমার হচ্ছে যে আবিষ্কার হয়। আমি এক্সাক্ট সালটা তোমাদেরকে বলে দিই, 1569-এ এই প্রজেকশনের কাজ আর কি শুরু, মানে এটা আর কি শুরু হয়। ঠিক আছে, মানে সিলিন্ড্রিক্যাল ম্যাপ প্রজেকশন এটাকে আমরা বলতে পারি, সিলিন্ড্রিক্যাল ম্যাপ প্রজেকশন, নাবিকরা এটা এখন ইউজ করে 1569-এ, কিন্তু মাথায় রাখবে। লার্জেস্ট সুইট ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট সুইট ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার সুপিরিয়র, ইন দ্য ওয়ার্ল্ড হবে হচ্ছে তোমার সুপিরিয়র। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, তারপরের প্রশ্নতে আসি, 10 ডিগ্রি চ্যানেল সেপারেট করেছে কোন দুটো অঞ্চলকে? না, আন্দামান এবং নিকোবরকে, আন্দামান এবং নিকোবর এই দুটো অঞ্চলকে। আচ্ছা, তারপরেরটা দেখে নাও,
যে পার ক্যাপিটা অ্যাবিলিটি অফ ফরেস্ট ইজ হাইয়েস্ট ইন, তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার সিকিমে পার ক্যাপিটা পার্সেন্টেজ। আর সব থেকে বেশি ইন টার্ম অফ ল্যান্ড, মানে ফরেস্ট ল্যান্ড হিসাবে সব থেকে বেশি ফরেস্ট আছে হচ্ছে তোমার, মানে সব থেকে বেশি এরিয়াতে আর কি ফরেস্ট আছে, আমি পার্সেন্টেজ ওয়াইজ বলছি না, ল্যান্ড ওয়াইজ বলছি, তাহলে কিন্তু মধ্যপ্রদেশ হবে। ঠিক আছে। আর কোন অঞ্চলে একদম ল্যান্ড মানে ফরেস্টের অবস্থানই নেই বা ফরেস্ট ল্যান্ড নেই বললেই চলে, সেটা হবে হচ্ছে কোন রাজ্য, তাহলে বল, এটা হবে হচ্ছে হরিয়ানা। মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, যে এই প্রত্যেক কটা তোমাদের ইনফরমেশন দিচ্ছি, এগুলো পারলে একটু লিখে রেখে দাও, তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু কাজে লেগে যাবে। ল্যাটেরাইট সয়েল আর ফর্ম ডিউ টু, অপশন ফার্স্ট হবে রিমুভাল অফ সিলিকেটস, লাইম অ্যান্ড অর্গানিক ম্যাটেরিয়ালস। লংগেস্ট রিভার ইন এশিয়া, ইয়াংসে, এটা চায়নাতে অবস্থিত। এটা লেন্থ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা লেন্থটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা আমি তোমাদের লেন্থ আমি বলে দিচ্ছি এটা। আচ্ছা, এর তোমার লেন্থ হচ্ছে 3,300, এই 3,000 বলছি 6,300 কিলোমিটার। ঠিক আছে, এই ইয়াংসে, এটা তোমার চায়নাতে অবস্থিত একটা রিভার, এবং পৃথিবীর সর্বোচ্চ মানে মানে সব থেকে আর কি লংগেস্ট রিভার হচ্ছে তোমার নাইল, 6,650 কিলোমিটার, মানে 6,650 কিলোমিটার। আমাজন 6,400 কিলোমিটার। কিন্তু মতান্তরে মনে করা হয়, এটাও আমি তোমাদেরকে বলে দিই, মতান্তরে মনে করা হয় বর্তমানে সব থেকে বৃহৎ রিভার হচ্ছে আমাজন রিভার। অনেক ভূতত্ত্ববিদ বা অনেক তোমার বিশেষজ্ঞ মনে করেন যে আমাজনের দৈর্ঘ্য হচ্ছে 6,800 কিলোমিটারের ওপর। ঠিক আছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে আমাদের কাছে প্রমাণ নেই, সেই কারণে আমরা বলবো যে সব থেকে লংগেস্ট রিভার হচ্ছে 6,650 কিলোমিটার নিয়ে তোমার নাইল রিভার। আমাজন রিভার তারপরে 6,400, আর তারপরে হচ্ছে ইয়াংস, যেটা তোমার চায়নাতে অবস্থিত, যেটার এখন অ্যান্সার হলো 6,300 কিলোমিটার, মানে 6,300 কিলোমিটার। আচ্ছা, পিরিয়ড অফ রেভলিউশন ইজ এক্স্যাক্টলি 12 ইয়ার্স ফর, মানে কোন গ্রহের আর কি তোমার 12 বছরের এটা লাগে রেভলিউশন, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার জুপিটার। ঠিক আছে, সৌরজগৎ নিয়ে যদি তোমাদের কোনো ক্লাস লাগে, গ্রহগুলো নিয়ে যদি তোমাদের কোনো ক্লাস লাগে বা ইনফরমেটিভ ছোট কোনো ক্লাস লাগে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তারপরে দেখো, দ্য পার্সেন্টেজ অফ ইরিগেটেড ল্যান্ড অন ইন্ডিয়া ইজ অ্যাবাউট, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার, আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার 35%। ঠিক আছে, 35% এটার অ্যান্সার হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে ভারতবর্ষের কোন অঞ্চলে সব থেকে বেশি ইরিগেটেড ল্যান্ড আছে পার্সেন্টেজের হিসাবে, সব থেকে বেশি ইরিগেটেড ল্যান্ড আছে পার্সেন্টেজ হিসাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে পাঞ্জাব। 97% মানে তোমার এগ্রিকালচারাল ল্যান্ড সেটা হচ্ছে ইরিগেটেড ল্যান্ড, এটা একটু মাথায় রাখবে। আর ইন ইন টার্ম অফ এরিয়ার হিসাবে তাহলে হবে হচ্ছে উত্তরপ্রদেশ, মাথায় রাখবে এই জায়গাগুলো। হুম। আচ্ছা, তারপরে দেখো, মোস্ট ফসিলস আর ফাউন্ড ইন, সব থেকে বেশি ফসিলস আমরা কোথায় আর কি দেখতে পাই, তো এটা এটা হবে হচ্ছে তোমার সেডিমেন্টারি রক। আর আরেকটা জিনিস একটু জেনে রেখে দাও, ব্ল্যাক সয়েলের আরেক নাম কিন্তু রেগুর। ঠিক আছে, এটা তোমাদের এক্সামে আসে, একটা তেলেগু শব্দ রেগুর, এটা একটু মাথায় রাখবে, যার মানেই হচ্ছে তোমার ব্ল্যাক সয়েল। আচ্ছা, সারাতে বলেছে ব্রহ্মপুত্র নদীর তীরে গুয়াহাটি, আর সবরমতী নদীর তীরে আমেদাবাদ, আমেদাবাদের সবরমতী আশ্রম। সবরমতী আশ্রমের আরো নাম ছিল, আমি পরের ক্লাসে তোমাদের কোনোদিন, হরিজন আশ্রম আর হচ্ছে সত্যাগ্রহ আশ্রম, আরো দুটো নাম ছিল সবরমতী আশ্রমের। আচ্ছা,
তারপরেরটা দেখো, কোশ্চেন কি পেরিয়ে গেলাম নাকি না? আহমেদাবাদ, যে potential for development of tidal energy in India is highest in Gulf of Cambay, গুজরাটে। খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এই প্রশ্নগুলো তোমাদের দেখবে পরবর্তী জায়গাগুলো আমি করবো, তো কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে, তো এর মধ্যে এইগুলো কিন্তু একটা। আচ্ছা, এই প্রশ্নটা একটু ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে আর্থ সারফেসে, ঠিক আছে, মানে হচ্ছে লোয়ার পয়েন্ট অফ আর্থ ল্যান্ড সারফেস, মানে পৃথিবীর ল্যান্ড সারফেসে সব থেকে লো জায়গা কোনটা। এটা কিন্তু তোমাদেরকে কখনোই জিজ্ঞাসা করছে না পুরো পৃথিবীর মধ্যে হলে তোমার মানে আমরা সাগরটাকেও কিন্তু ধরবো, এখানে শুধুমাত্র বলা হচ্ছে ল্যান্ড সারফেসে, মানে স্থলভাগের মধ্যে। আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার 396, ঠিক আছে, 396 আমাদের অ্যান্সার হবে, 396। আর এটা তোমার হচ্ছে যে আহ, এ ওই ডেড সি, মানে পৃথিবীর ল্যান্ড সারফেসে সব থেকে লোয়ার পয়েন্ট হচ্ছে তোমার ডেড সি, এটা একটু মাথায় রাখবে, ডেড সি। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে নিই, এটা তোমার ইসরায়েল জর্ডান বর্ডারে অবস্থিত। আর এখানে তোমার 396টা দেওয়া আছে, এটা সব থেকে কাছাকাছি তোমার আয়তন বলে আমরা নিলাম, বা সব থেকে কাছাকাছি মেজারমেন্টটা বলে আমরা নিলাম, কিন্তু এর অ্যাকচুয়াল হবে হচ্ছে তোমার 420 থেকে 432.65 মিটারের মতো, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সব তোমরা পারলে মানে পজ করে এগুলো একটু নোট ডাউন করে নেবে, এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, লার্জেস্ট ক্যারিবিয়ান আইল্যান্ড হচ্ছে তোমার কিউবা, ঠিক আছে, ক্যারিবিয়ান আইল্যান্ড, ভূমধ্যসাগরীয়। তারপরেরটা দেখো, ব্যাড ল্যান্ড টপোগ্রাফি ইজ ক্যারেক্টারিস্টিক অফ, এটা হবে হচ্ছে তোমার চম্বল ভ্যালি। তারপর একটা দেখো, ম্যাক্সিমাম হিউম্যান পপুলেশন বিলংস টু, এটা আমাদের হবে হচ্ছে তোমার ককেশিয়ান রেস। আমি এদের সম্পর্কে যদি এই অস্ট্রালয়েড, তারপর হচ্ছে নেগ্রিড নেগ্রিডো, বা হচ্ছে তোমার ন্যাগ্রয়েড, তারপরে হচ্ছে তোমার মঙ্গোলয়েড, এনাদের সম্পর্কে, বা ক্যাকাসিয়ান, এদের সম্পর্কে যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্টে লিখো, আমি অবশ্যই তোমাদের এদেরকে নিয়ে ছোট ছোট একটা করে দেবো, ভিডিও করে দেবো, যদি তোমরা চাও অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আচ্ছা, ডিপেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ডের সব থেকে ডিপেস্ট ওশান কি? তোমার স্প্যাসিফিক ওশান। আর সব থেকে অশান্ত ওশান কি? না, আটলান্টিক ওশান, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে। আচ্ছা, লাইন্স জয়েন ইন প্লেস উইথ সেম টোটাল ট্রান্সপোর্ট কোস্ট অ্যান্ড কোস্ট আর কল্ড, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার আইসোডাপন, অপশন 2 আইসোডাপন। আচ্ছা, তারপর একটা দেখো, যে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার এমার্জেন্সি ইফ দেয়ার ইজ, কি বলা হয়েছে দেখো, ফিনান্সিয়াল এমার্জেন্সি, ওয়ার অর থ্রেট অফ ওয়ার, হ্যাঁ, ফেলিওর অফ কনস্টিটিউশন ইন। দেখো এখানে বলা হচ্ছে মানে ফিনান্সিয়াল ইনস্ট্যাবিলিটি হলে আমরা দেখতে পাই যে তোমার এমার্জেন্সি হয়। ওয়ার অর থ্রেট অফ ওয়ার মানে হচ্ছে তোমার এক্সটার্নাল ডিস্টারবেন্স বা ইন্টারনাল ডিস্টারবেন্স, এগুলোর জন্য আমরা দেখতে পাই যে তোমার এমার্জেন্সি লাগু হতে পারে। ফেলিওর অফ কনস্টিটিউশন হলে তো তোমার মানে অবশ্যই তোমার এমার্জেন্সি লাগু হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে অল অফ দিস থ্রি, এনি অফ দিস থ্রি, এর মধ্যে যে কোনো একটাও যদি তোমার কার্যকর হয় এই তিনটের মধ্যে, তাহলেই কিন্তু আমাদের দেশে বা আমাদের ইন্ডিয়াতে কিন্তু এমার্জেন্সি বা জরুরি অবস্থা কিন্তু লাগু হতে পারে,
ঠিক আছে, এটা মাথায় রাখবে। তারপরে দেখো, ভোটিং এজ ওয়াজ রিডিউসড ফ্রম 21 to 18। আমরা এখন জানি যে 18 বছর বয়স হয়ে গেলেই এখন ভোটদানের অধিকার অর্জন হয়ে যায়, কিন্তু একটা সময় ছিল যেই সময় কিন্তু তোমার হচ্ছে যে ভোটদানের অধিকার কিন্তু 21 বছরে আমরা পেতাম। তো এটা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বা কোন সংশোধনী বিলের মাধ্যমে ভোটিং এজটা 21 থেকে কমিয়ে 18তে নিয়ে আসা হয়েছে? তা মাথায় রাখবে 61তম। ঠিক আছে, 61তম অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে। তারপরেরটা দেখো, দ্য লোকসভা ইন ইন্ডিয়া ক্যান বি ডিজলভ বাই। ভারতবর্ষের লোকসভা তোমার ডিজলভ বা ভঙ্গ করতে পারেন কে? না, এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। অনেক সময় তোমাদেরকে কিন্তু দিয়ে দেয় শুধুমাত্র প্রেসিডেন্ট, তার তলায় এই অপশনটাও দিয়ে দিল, ছেলে মেয়েরা প্রেসিডেন্টটা দেখি অ্যান্সার করে দেয়। কিন্তু তোমরা ভালো করে অপশনগুলো পড়বে যে এইরকম কোনো দেয়া আছে কিনা। প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়া প্রেসিডেন্ট, মানে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস নিয়েই কিন্তু প্রেসিডেন্ট তোমার হচ্ছে লোকসভাকে ডিসলভ করতে পারে। এটা একটু ভালো করে মাথায় রাখবে। পরীক্ষার সময় তাড়াহুড়ো করবে না, এই জায়গাগুলো তোমরা সকলেই জানো, কিন্তু এই ছোট ছোট জায়গাগুলোতে কিন্তু তোমাদের ভুল হয়ে যায়। হ্যাঁ, তো ভারতবর্ষের কোথায় প্রথম পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়েছিল? না, রাজস্থানে 1959 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। ঠিক আছে, রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাই যে প্রথম পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়। তখন কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম বা পঞ্চায়েতি সিস্টেম কিন্তু এর স্ট্যাটাস পায়নি, মানে কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায়নি। ঠিক আছে, এবার পঞ্চায়েতি রাজ সিস্টেম কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়েছিল হচ্ছে তোমার 1993-তে, এই 1992-তে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। যখন পঞ্চায়েতি রাজ ফার্স্ট স্টার্ট হয়, অর্থাৎ এই রাজস্থানে যখন ফার্স্ট মানে করা হচ্ছে, এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছেন তোমার জওহরলাল নেহেরু। আর যখন এটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস পাচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, তখন কিন্তু তোমার প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছেন পিভি নরসিম্হা রাও। এই জায়গাগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। আর বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ সিস্টেমের সঙ্গে যুক্ত। আচ্ছা, তারপরে দেখো, মেম্বার অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রিটায়ার্ড অ্যাট দ্য এজ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বাররা কত বছর বয়সে রিটায়ার করে? তো মাথায় রাখবে 65 বছর বয়সে রিটায়ার করে। আচ্ছা, তারপরেরটা দেখো, ট্যাক্সেস অন ইনকাম, ট্যাক্সেস অফ ইনকাম মানে হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স আদার দ্যান এগ্রিকালচারাল ইনকাম শ্যাল বি লিভড অ্যান্ড কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য আর্টিকেল অফ ইন্ডিয়া। মানে কোন আর্টিকেলের ওপর নির্ভর করে ইনকাম ট্যাক্স, মানে আদার দ্যান তোমার হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম, তো এগুলোকে আর কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কালেক্ট করে কোন অ্যাক্টের ওপর নির্ভর করে? তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আর্টিকেল 270। ঠিক আছে, আর্টিকেল 270। তারপরে দেখো, হুইচ প্রাইম মিনিস্টার ওয়ান্টেড টু ইমপ্লিমেন্ট রেকমেন্ডেশন অন দ্য মন্ডল কমিশন। এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার ভিপি সিং, বীরেন্দ্র প্রতাপ সিং। তো এটা একটু মাথায় রাখবে, ভিপি সিং। ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট। মানে স্পিকার অফ লোকসভা, লোকসভার স্পিকার যিনি থাকেন তার পজিশনটা কার ইকুইভ্যালেন্ট বা কার মতো হয়? আর তোমাদেরকে মাথায় রাখতে হবে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। হ্যাঁ, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। একজন স্পিকারের যে পদমর্যাদা সেটা কিন্তু তোমার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বা সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সমতুল্য, ওই পদের সমতুল্য। এটা একটু মাথায় রাখবে। হুম, লোকসভার অধ্যক্ষ। আচ্ছা, তারপরে এসো, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই দ্য। ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড হয় হচ্ছে তোমার মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। মেম্বার অফ লোকসভা এবং রাজ্যসভার দ্বারা ভাইস প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত হয়। আর ভাইস প্রেসিডেন্টের একটাই কাজ, সেটা হচ্ছে তোমার রাজ্যসভাকে প্রিসাইড করা। রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হন ভাইস প্রেসিডেন্ট।
আচ্ছা, তারপরে দেখো, দ্য পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য পঞ্চায়েতি রাজ ক্যান বি রিভাইজড বাই দ্য, এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট, এই জায়গাগুলো একটু ভালো করে মাথায় রাখবে। পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু এবারের জন্য কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এবারের এক্সামগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, সকলে একটু ভালো করে দেখে যাবে। সুপ্রিম কোর্ট জাজেসদের রিটায়ার এজ হচ্ছে তোমার 65 ইয়ার্স, হাইকোর্ট জাজেসদের ক্ষেত্রে এটা 62 ইয়ার্স, এবং সুপ্রিম কোর্ট জাজেসরা কিন্তু ফার্দার রিক্রুটমেন্টের জন্য আর এলিজেবল থাকে না। ঠিক আছে, ফার্দার প্র্যাকটিসের জন্য কিন্তু এটা এলিজেবল থাকে না, কিন্তু হাইকোর্টের জাজেসরা কিন্তু ফার্দার মানে প্র্যাকটিসের জন্য কিন্তু এলিজেবল থাকে, এটা একটু মাথায় রাখবে। তারপরে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, আর্টিকেল 31-এর আন্ডারে এটা বর্ণনা করা ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1974-এ এটাকে আর কি তোমার হচ্ছে যে করে নেওয়া হয়, এটা আর কি মানে ফান্ডামেন্টাল রাইট থেকে এটাকে আর কি রিপিল করে নেওয়া হয়। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44তম অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনী আইন 1978 খ্রিস্টাব্দে, এবং বর্তমানে এটা একটা লিগাল রাইট। হ্যাঁ, এবং এটি তোমার আর্টিকেল 300A এবং পার্ট 12-এর আন্ডারে এখন আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এগুলো একটু লিখে নেবে, পজ করে লিখে নেবে এগুলো। তারপরে দেখো, এ সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ এক্সিস্টেড ইভেন বিফোর 1947, 1947-এর আগেও তোমার কোন অঞ্চলগুলিতে বা কোন রাজ্যগুলিতে পঞ্চায়েতি রাজ সিস্টেম এক্সিস্ট করতো বা লোকাল সেলফ গভর্নমেন্ট এক্সিস্ট করতো? আমাদের অ্যান্সার হবে হচ্ছে তোমার অল অফ দি অ্যাবভ। ঠিক আছে, অল অফ দি অ্যাবভ। হ্যাঁ, এখনকার মতো এতটা সংগঠিত ছিল না, কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম সেই সময়ও কিন্তু প্রচলিত ছিল মহারাষ্ট্র, গুজরাট এবং তামিলনাড়ুতে। তো দেখো, আজকে আমরা প্রায় 80টা প্রশ্ন আলোচনা করলাম। 2000 খ্রিস্টাব্দতে মানে 2000 সালে তোমাদের যে WBCS এর প্রিলিমস হয়েছিল, সেখান থেকে হিস্ট্রি থেকে তোমরা দেখলে প্রায় 50টার মতো বা তার মানে 50টার মতো প্রশ্ন এসছে, এবং কনস্টিটিউশন মানে মানে জিওগ্রাফি থেকেও তোমরা দেখলে প্রায় 25 থেকে 30টার কাছাকাছি প্রশ্ন এসছে, মানে প্রায় 24টার মতো প্রশ্ন এসেছে, আর বাদ বাকি আমরা দেখতে পেলাম যে তোমার কনস্টিটিউশন থেকে প্রশ্ন এসছে। তো এখানে এই সাবজেক্টগুলোতে তোমরা যদি একটা ভালো মার্কস যদি তোমরা করে আসতে পারো, বিশেষ করে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন আর ইকোনমিক্স, এই সাবজেক্টগুলোতে যদি তোমরা একটু ভালো মার্কস করে আসতে পারো প্রিলিমসে, তাহলে কিন্তু তোমাদের প্রিলিমস ক্লিয়ার হয়ে যাওয়াটা কিন্তু খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তাই আমি যে ক্লাসগুলো যেগুলো আনছি তোমাদের হিস্ট্রিপিডিয়াতে, তোমাদের পরপর এখন 23 বছরের যে তোমাদের প্রিলিমসে যত প্রশ্ন এসেছিল, অর্থাৎ যত তোমার মানে হিস্ট্রি, কনস্টিটিউশন এবং জিওগ্রাফির উপর যত প্রশ্ন এসেছিল, সেগুলোকে সব এক জায়গায় কম্পাইল করে আমি নিয়ে আসবো। তো ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই করো, আশা করি তোমাদের এক্সামের জন্য তোমরা প্রচুর কিন্তু হেল্প পাবে, প্রচুর হেল্প পাবে, এইটুকু কথা আমি দিতে পারি। এবং এই ক্লাসগুলো করানোর সাথে সাথে আমি যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি, সেই তথ্যগুলো অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে, কারণ তোমাদের এক্সামের জন্য এই তথ্যগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তথ্যগুলো পারলে একটু লিখে নেবে। আর কোথাও কোনো কনফিউশন থাকলে বা কোনো বিষয় বা কোনো টপিকের ওপর যদি তোমাদের ছোট ক্লাস লাগে, বা যদি চাও যে একটা টপিকের ওপর, স্যার এই টপিকটা আমি বুঝতে পারি না, এই টপিকের ওপর আপনি যদি একটা ছোট ক্লাস বানিয়ে দেন, তাহলে আমি ওই টপিকের ওপর তোমাদের ইউটিউবে একটা ছোট ক্লাস বানিয়ে দিতে পারবো। অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ক্লাসটা কেমন রাখলে, সকলে অবশ্যই জানিও। লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিও নিজেদের বন্ধুদের, নিজেদের বন্ধুদের সাথে, আর অবশ্যই লাইক কমেন্ট করবে। আর হিস্ট্রিপিডিয়ার এটা একদম প্রথম ক্লাস এবং একদম প্রথম ভিডিও এটা হতে চলেছে, হয়তো অনেক ভুল ভ্রান্তি রয়েছে, এই ভুল ভ্রান্তিগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যদি তোমরা সাপোর্ট করো। অবশ্যই সাপোর্ট করো এবং অবশ্যই আমার পাশে থেকো, আর হিস্ট্রিপিডিয়াকে গ্রো করতে অবশ্যই সাহায্য করো এবং ক্লাসগুলো করো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এক্সামে তোমাদের প্রচুর উপকার হবে। চলো, আজকের ক্লাসটা আমি এত দূর অবধি রাখছি। আমি তোমাদের রাজদীপ স্যার। পরবর্তী ক্লাসে আরো অনেক প্রশ্ন, আরো অনেক ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের রাজদীপ স্যার, সাইনিং অফ, রাজদীপ স্যার।